গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালিম হয়ে উঠেছে বললেন তারেক রহমান। দেশের রাজনীতিতে আর কোনো জমিদারি চলবে না, মন্তব্য জামায়াত আমিরের। আবির্ভূত হয়েছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। কানাডায় আসন্ন ফেডারেল উপনির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগমের এমপি মনোনয়ন উচ্ছ্বসিত প্রবাসীরা। 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর অবস্থানে ইউরোপ, বয়সসীমা বেঁধে দিচ্ছে গ্রিস ও স্পেন। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার রংপুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। নির্বাচনী জনসভায় একথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, গুপ্ত সংগঠনের লোকেরা সারা দেশে ভুয়া ব্যালট ও সিল তৈরি করছে, মানুষের কাছ থেকে এনআইডি ও বিকাশ নাম্বার নিচ্ছে। বলেন, নারীদের প্রতি সম্মান নেই এমন দলের কাছ থেকে দেশের মানুষ ভালো কিছু আশা করতে পারে না। বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান। নদী ধানখালীর জেলা বরিশালে 2 দশক পর গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে বরণে সকাল থেকে কানায় কানায় পূর্ণ ঐতিহাসিক বেলস পার্ক ময়দান। জনতার আবেগে স্রোত ঠেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন মঞ্চে ওঠেন, তখনও স্লোগানে স্লোগানে মুখর পুরো এলাকা। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন। বরিশালের আঞ্চলিক উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে বক্তব্য শুরু করেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের গুরুত্ব তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আমরা মায়েদের কাছে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডও আমরা পৌঁছে দিতে চাই। তারেক রহমান অভিযোগ করেন, 5 আগস্ট স্বৈরাচার পতনের পর একটি গুপ্ত সংগঠন জালিম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। নির্বাচন সামনে রেখে সারা দেশে ভুয়া ব্যালট পেপার ও সিল তৈরি করা হচ্ছে অভিযোগ করে 12 ফেব্রুয়ারি মানুষের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে 12 তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে লাখো মানুষের সামনে বক্তব্য রাখলেন তারেক রহমান। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে বরিশালবাসীর সমর্থন চাইলেন তিনি। অঙ্গীকার করলেন, বিএনপি নির্বাচিত হলে একটি মানবিক, সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের। পরে ফরিদপুরে নির্বাচনী সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী উল্লেখ করে তিনি বলেন, একটি দল সেই নারীদের অপমানিত করে বক্তব্য দিচ্ছে। সে একটি অত্যন্ত অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের। 1971 সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। এই সময় ফরিদপুরে নদী ভাঙ্গন রোধ ও কৃষি শিল্প গড়ে তোলা হবে বলেও আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ফরিদপুর। দেশের রাজনীতিতে আর কোনো জমিদারি চলবে না, আগামী 12 তারিখ হবে লাল কার্ড দেখানো নির্বাচন, মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রংপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, আগামী 13 তারিখ দেশের নতুন সূর্য উঠবে। লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে যে কোনো বিনিময়ে তিস্তা প্রকল্পের কাজ শুরু করা হবে। তিস্তা হবে উত্তরের অর্থনীতির কেন্দ্র। এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ।
একই দিনে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে বক্তব্য দেন জামাত আমির। বলেন, কুড়িগ্রাম জেলার দুঃখ তিনটি নদী। জামাত ক্ষমতায় গেলে নদী সংস্কারের নামে 28 লাখ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে তা উদ্ধার করবে জামাত। 54 বছরের নদী শাসনের নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। কুড়িগ্রামবাসী কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ। এদিকে বিকেলে টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় যোগ দেন জামাত আমির। বলেন, জামাত বসন্তের কোকিল নয়, অনেক জুলুম সহ্য করার পরও দেশ ছাড়ি নাই, সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। জেলে গিয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছি, অফিসে ঢুকতে পারি নাই, কিন্তু বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখনো আল্লাহ রেখেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুদিন দুর্দিন কি আসবে আল্লাহ ভালো জানেন। কথা দিচ্ছি, বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ। সমাবেশে প্রত্যেক জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামাত আমির। বলেন, এটা কোনো সাধারণ নির্বাচন নয়, এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। তার হাতে আমরা আলহামদুলিল্লাহ। টেক্সট রিপোর্ট, নিউজ 24। আসন্ন ফেডারেল উপনির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্থানীয় সময় মঙ্গলবার লিবারেল পার্টি অব কানাডার পক্ষ থেকে একথা জানানো হয়। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের ফেডারেল রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে টরন্টোর স্কারবোরো সাউথ ইস্ট আসন। দীর্ঘদিন আসনটি শূন্য থাকার পর এবার লিবারেল পার্টির হয়ে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি হিসেবে 2018 সাল থেকে কাজ করছেন তিনি। এবারে এমপি মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত সেখানকার প্রবাসী বাঙালিরা। শিশুদের প্রযুক্তি আসক্তি আর অনলাইন ঝুঁকির লাগাম টানতে কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপ। স্পেন ও গ্রিস 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনার ঘোষণা দিয়েছে। এর মধ্যে স্পেনের নেতৃত্বে 6টি দেশ মিলে একটি জোট গঠন করেছে যারা ডিজিটাল প্ল্যাটফর্মের উপর সমন্বিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এই সিদ্ধান্তকে আরও জোরালো করেছে। তরুণদের উপর সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিল স্পেন ও গ্রিস। দেশ দুটি 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছে। এর আগে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে এমন আইন কার্যকর করে। সেই পথেই হাঁটছে ফ্রান্স ও ব্রিটেনের মতো দেশগুলোও। এই উদ্যোগকে সমন্বিত করতে স্পেনের নেতৃত্বে 6টি ইউরোপীয় দেশ একটি জোট গঠন করেছে। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল আইন থাকলেও বাক স্বাধীনতার পাশাপাশি শিশুদের সুরক্ষা নিশ্চিতের বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। প্ল্যাটফর্মগুলো আসক্তিমূলক হওয়ায় এবং ক্ষতিকর কন্টেন্ট থাকায় উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আপত্তিকর ছবি তৈরির মতো ঘটনাগুলো এই কঠোর অবস্থানকে আরও অনিবার্য করে তুলেছে। তাই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর নিয়ন্ত্রণ বাড়াতে একাট্টা হচ্ছে বিভিন্ন দেশের সরকার। নিবির আমিন, নিউজ 24। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জর্ডান থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পেরে খুশি প্রবাসীরা। রাজধানী আম্মানে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে পোস্টাল ব্যালটে ভোট দেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুবই আনন্দিত। ভোটগুলা বাংলাদেশ এম্বাসির ভিতরে গিয়ে আমরা ভোট দিতে পারি, সরকার যাতে এটা উদ্যোগ নেয়, এতে আমরা অনেক আরো ভোটে আগ্রহ বেশি হব, ভোট বেশি দিতে। কারণ অনেকে এই দেশে পোস্ট অফিস কোথায় আছে জানে না। জর্ডানে প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পেরে খুবই আনন্দিত এবং উৎসাহিত। প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যাতে আমরা এম্বাসির মাধ্যমে যাতে আমরা ভোটটা প্রদান করতে পারি। অবশেষে যুক্তরাষ্ট্রের সংক্ষিপ্ত আংশিক সরকারি শাটডাউনের অবসান হলো। মঙ্গলবার একটি তহবিল বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রতিরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ ফেডারেল সংস্থা চলতি অর্থ বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত অর্থায়ন পাবে। তবে অভিবাসন নীতি নিয়ে মতবিরোধের কারণে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে এই প্যাকেজের বাইরে রাখা হয়েছে।
আলোচনার জন্য এই বিভাগকে আপাতত 2 সপ্তাহের জন্য তহবিল দেওয়া হয়েছে। মাত্র 2 মাস আগে 43 দিনের একটি রেকর্ড শাটডাউন দেখেছিল দেশটি। যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন নিয়ে কড়াকড়ি কয়েকদিন ধরে আলোচনার তুঙ্গে। এ বিষয়ে জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন চৌধুরী, বর্তমানে ইমিগ্রেশনের সার্বিক অবস্থা কি? শিথিল হয়েছে কিনা নাকি এখনো কড়াকড়ি রয়েছে? ধন্যবাদ অঙ্কুর। বর্তমানে আমেরিকাতে যেই রকম ছিল সেই রকমই ধরপাকড় হচ্ছে, তবে মিনেসোটাতে যে কাহিনী হচ্ছে যে ম্যাস ডিপোর্টেশন, যেটা অ্যারেস্ট করতো ডিটেনশন, এটা তারা এখান থেকে 700 এজেন্টকে তুলে নিয়ে আসছে। এখন মাত্র 2000 ওইখানে আছে, কিন্তু কার্যক্রম থেমে নাই। বিভিন্ন স্টেটে দেখা যাচ্ছে তারা ওয়্যার হাউসকে এখন এই যে ডিটেনশন সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে এবং এই হিসাবে তারা কাজ করছে। তারা এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করছে, যারা ধরেন এই দেশে বৈধভাবে আসে নাই তাদেরকে এয়ারপোর্ট অ্যারেস্ট করছে, যাদের ক্রিমিনাল রেকর্ড আছে তাদেরকে কোথাও ধরা পড়লে ডিটেনশনে নিয়ে যাচ্ছে। এমনকি বাসার সামনে যারা, অনেকের হয়তো ডিপোর্টেশন ছিল, তারা কোনোভাবে এই দেশে থাকে, তাদের যদি রেকর্ড পায় তারা বাসার সামনে থেকে বসে থাকে আইস, এবং ওইখান থেকে পিক আপ করে। আমরা প্রতিনিয়তই কল পাই ফ্লোরিডা, টেক্সাস, বাফেলো, নিউ ইয়র্ক সিটিতেও আইসের যে অভিযান এটা কিন্তু অব্যাহত আছে। আমরা জনগণকে অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করি। কংগ্রেসম্যান, কংগ্রেসওম্যান, আমরা যারা ভলান্টারি কাজ করি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমরা চাই জনগণ তাদের অধিকার জানুক। তবে ফেডারেল ফান্ডিং এর বিষয়টা এখন মুখ্য হিসেবে দাঁড়িয়েছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ফেব্রুয়ারি 13 পর্যন্ত যে ডিএইচএস এর যে ফান্ডিংটা থাকবে, ডিএইচএস, আইস এবং টিএসএ এবং ফিমা, এগুলা ইমিগ্রেশনের ফান্ডিংটা থাকবে। এরপরে যদি নতুন ডিলে সমঝোতা না হয় তখন কিন্তু এটা আবার ওইগুলা ফান্ডিং বন্ধ থাকবে। এই ক্ষেত্রে সবার জানা উচিত কংগ্রেসের হচ্ছে আইন প্রণয়ন করে এবং কংগ্রেস ফান্ডিংটা কংগ্রেস দিয়ে থাকে, এবং ডেমোক্রেটিক দল এবং রিপাবলিকানের কিছু ল মেকার্স, কংগ্রেসম্যান এবং সেনেটরদের কথা হলো আইসকে লিমিটেশনে নিয়ে আসতে হবে। আইস যেন সিটিজেনদেরকে কোনো ধরনের হয়রানি না করে, আইস যেন মাস্ক ব্যবহার না করে, আইস যেন ফুললি সার্চ এন্ড সিজার, আমেরিকান 4th অ্যামেন্ডমেন্ট রাইটস হচ্ছে ইলিগাল সার্চ এন্ড সিজার, এটা যেন না করে। সব বিষয় নিয়ে আইসের জন্য এজেন্টদের বডি ক্যাম্প থাকতে হবে, তাদেরকে যেন আইনের আওতায় মনিটর করা হয়। মনিটর করতে না পারলে যদি এই খেলাতে ডেমোক্রেট রিপাবলিকান যদি একমত না হয় তাহলে ফেব্রুয়ারি 13 এর পরে হয়তো বা ফান্ডিংটা শ্রিঙ্ক করা হবে, এবং এই ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন নমনীয় হতে বাধ্য, অথবা আবার এই যে এজেন্সিগুলো শাটডাউন অথবা বন্ধর পরিকল্পনায় থাকবে। এবং এই ক্ষেত্রে সবাইকে অনুরোধ করবো যারা এলপিআর, যারা লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট আমেরিকাতে, তারা যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে আপনারা দেশের বাইরে যাওয়া বিরত থাকবেন, কারণ ক্রিমিনাল রেকর্ড থাকলে তারা আপনাকে ইন্সপেকশন করার সময় যদি আপনাকে ধরা পড়ে তারা কিন্তু ডিটেনশনে নিয়ে যায়, এবং এটা এভরি টাইম দিস ইজ নিউ এন্ট্রি। এবং সবাই আইন ফলো করবেন, যাদের ডিপোর্টেশন আছে অলরেডি তারা একটু সতর্ক থাকবেন। মঈন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। রমজানের বিস্তারিত কর্মসূচি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে মতবিনিময় সভা করেছেন বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সদস্যরা। দুবাইয়ে স্থানীয় একটি হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের সভাপতি নাজমুল হোসেন সাইদ, সহসভাপতি সাইদ আমিন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। এ সময় বক্তারা রমজানের পবিত্রতা বজায় রেখে ও আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে একসাথে কাজ করার আহ্বান জানান। জাতীয় নির্বাচন সামনে রেখে 41 দফার ইশতেহার ঘোষণা করেছে জামায়াত ইসলামী, যার মধ্যে 26টি বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে দলটি। বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে এই ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো দলের নয়, এই ইশতেহার জনগণের। যুব সমাজের প্রত্যাশা আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচনী ইশতেহার তৈরি করেছে জামায়াত ইসলামী। বুধবার যার মোড়ক উন্মোচন করা হয় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে। 8 ভাগে 41 দফার ইশতেহার, যার মধ্যে অগ্রাধিকার পাচ্ছে
26টি দফা। এসবের মধ্যে থাকছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন, তরুণদের দেশ পরিচালনায় অগ্রাধিকার, নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন। বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা, প্রবাসে কেউ মারা গেলে রাষ্ট্রীয় দায়িত্বে বিনা পয়সায় দেশে ফিরিয়ে আনা। তারা স্বপ্ন দেখেছিলেন। ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এই ইশতেহার কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের। এই ইশতেহার, আমি আবারও বলছি, কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের, পিছনের নয়, সামনে এগিয়ে যাওয়ার। ডাক্তার শফিকুর রহমান বলেন, মালিক ও শ্রমিকদের মুখোমুখি করে নয়, তাদের সমন্বয়ে শিল্প গড়ে তুলবে জামায়াত ইসলামী। আমাদের যে ইশতেহার, এই ইশতেহার হবে ইনশাআল্লাহ জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব, শৃঙ্খলা বান্ধব। আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব, এটা দেশি এবং বিদেশি। জামায়াতের আমির বলেন, তাদের ইশতেহার নিয়ে এখনো যদি কারো মতামত থাকে তা সাদরে গ্রহণ করবে তার দল। পর্যায়ক্রমে সারা বাংলাদেশ। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জামায়াত আমিরের এক্স স্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় হাতিরঝিল থানার মামলায় রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোগ্রামার সারোয়ার আলমকে গ্রেফতার দেখিয়েছে ডিএমপি। জব্দ করা হয়েছে সারোয়ার আলমের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ। করা হবে ফরেনসিক পরীক্ষা। এ ঘটনায় সারোয়ার আলমের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে বলেও জানিয়েছেন ডিবি প্রধান। রাজধানীর মতিঝিল এলাকা থেকে মোহাম্মদ সারোয়ার আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। এই ঘটনায় ইতিমধ্যে হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আনিত ব্যক্তির কর্মস্থল হতে তার ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জব্দকৃত আলামতসমূহের ফরেনসিক পরীক্ষা করা একান্ত প্রয়োজন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, রাজধানীতে ততই বাড়ছে নির্বাচনী প্রচারের উত্তাপ। একদিকে প্রতিশ্রুতির ফুলঝুরি, অন্যদিকে প্রতিপক্ষকে কথার বানে ঘায়েল করতে ব্যস্ত প্রার্থীরা। কে বলছেন তার প্রতিপক্ষ ফ্যাসিবাদের দোষর, সমর্থন পাচ্ছেন প্রতিবেশী দেশ থেকে। কেউ আবার করছেন টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ। বুধবার রাজধানীর বিভিন্ন আসনে প্রার্থীদের প্রচারে সব চিত্র দেখা গেছে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে গণতন্ত্রের মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয় নিয়ে প্রচারের মাঠে ঢাকা 13 আসনের প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন আসনটির 9 প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমাদের অঙ্গীকার, এই ইশতেহার ক্ষমতার প্রতিশ্রুতি নয়, এটি দায়িত্বের চুক্তি, জনগণের সঙ্গে, জনগণের জন্য। সন্ত্রাস ও পেশিশক্তির বলয় থেকে রাজনীতিকে মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ। দুর্নীতি, চাঁদাবাজি আর সন্ত্রাস নির্মূলের বার্তা নিয়ে দিনভর ঘুরে বেরিয়েছেন ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। অপরদিকে নির্বাচনের আগেই কালো টাকার ছড়াছড়ি শুরু হয়েছে বলে অভিযোগ দলটির ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হকের। আমরা চাই এই এলাকার মানুষ নিরাপদ থাকুক, আমরা চাই এই এলাকাকে মাদক মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে, চাঁদাবাদ মুক্ত করতে, কিন্তু আমরা আমাদের কথাবার্তায়, কর্মকাণ্ডে যাতে কেউ কোনো সুযোগ না পাই, আমি এই ব্যাপারে খুব সচেষ্ট থাকার চেষ্টা করছি। জামাতের প্রতিটি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ঘরে ঘরে গিয়ে অসহায় মানুষগুলোকে টাকা দিয়ে তারা ভোট কিনছেন এবং এরকম তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। এদিকে নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি চক্রের ষড়যন্ত্র দেখছেন ঢাকা 11 আসনের এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। অন্যদিকে পুরান ঢাকাকে আধুনিক নগরে পরিণত করার অঙ্গীকার করেন ঢাকা 6 আসনে জামায়াতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। আওয়ামী লীগের যে ভোট কারচুপি নির্বাচনকে ভারত সুস্পষ্টভাবে সমর্থন দিয়েছে এবং বিএনপি বা অন্য দলের সাথে তাদের যেই ঘনিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি, সরাসরি তাদের পক্ষে কমেন্ট করা, এটা আমাদের মধ্যে সন্দেহ তৈরি করছে। এই রাজুক এবং সিটি কর্পোরেশন যারা চালিয়েছে, নিজেদের পয়সা কড়ি খেয়ে তারা এই নগরকে পরিকল্পিত উন্নয়নের রূপরেখায় নিয়ে আসে নাই। পুরান ঢাকাবাসীকে সাথে নিয়ে সামাজিকভাবে অ্যাওয়ারনেস তৈরি করে আমাদেরকে এই পরিবর্তন আনতে হবে। এছাড়াও কেউ টাকার বস্তা নিয়ে ভোট কেনার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে, হুঁশিয়ারি ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হকের। এই সন্ত্রাসী, চাঁদাবাজ, মাফিয়া, এদের কাছে
ঢাকা 12-র মানুষটা জিম্মি থাকতে পারে না। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। কোন কালো টাকার কাছে, কোন সন্ত্রাসীর কাছে এবার মানুষ নিজেকে আর জিম্মি হতে দেবে না। শেষ মুহূর্তে প্রচারে সরগম নির্বাচনী মাঠ। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা প্রতিশ্রুতির পর্চা সাজিয়ে চষে বেড়াচ্ছেন দুয়ারে দুয়ারে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে সর্বত্র শরিয়াকে প্রাধান্য দিয়ে 30 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ধর্মভিত্তিক দলটি বলছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে নৈতিকতায় সমৃদ্ধ কর্মমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করবে। নারীদের শুধু সমঅধিকার নয়, অগ্রাধিকার দেওয়া হবে। রাজধানীর পুরানো পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মাহমুদ রেজাউল করিম। আপনাদের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে, আল্লাহর রহমতে এবং আপনাদের সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে এই ইশতেহারের প্রতিটি ধারা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞা থাকবে ইনশাআল্লাহ। রাষ্ট্র গঠনের নীতিগত 8 দফা আমাদের পরিকল্পনা রয়েছে। রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালার পরিপালন। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।